This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. টিভি9 বাংলায় আপনাদের সকলকে আবারও স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে, আর ট্যাংরার খবর দিয়ে শুরু করব, কারণ একটার পর একটা তথ্য উঠে আসছে এবং প্রত্যেকটাই চাঞ্চল্যকর তথ্য। এর মধ্যে আরও একটা প্রশ্ন উঠছে যে বেলাগাম জীবনযাপনই কি কাল হয়ে দাঁড়ালো এই প্রসূন প্রণয়দের জীবনে? চামড়ার ব্যবসা করে বিপুল সম্পত্তি করেছিলেন প্রসূন প্রণয়ের বাবা, কিন্তু বাবা মারা যেতেই বেলাগাম জীবনযাপন শুরু করেন দুই ভাই। শুরু হয় ঋণ নিয়ে বিলাসবহুল লাইফস্টাইল। ব্যবসায় মন্দা দেখা দিলেও বিলাসিতায় কিন্তু কোনো ছেদ পড়েনি। কোম্পানির টার্নওভার বেশি দেখিয়ে একের পর এক ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়। বাড়িও বন্ধক রাখেন প্রণয় প্রসূন। প্রতি 2 বছর অন্তর তারা গাড়ি বদলাতেন। বিদেশ ভ্রমণও চলেছে নিয়ম করেই। বাড়তে থাকে পাওনাদারদের সংখ্যা। একের পর এক সম্পত্তিও বিক্রি করে ফেলেছিলেন এই দুই ভাই। গলা পর্যন্ত দেনায় ডুবেই চরম সিদ্ধান্ত বলে অনুমান করছেন তদন্তকারীরা। এই বেলাগাম জীবনযাপন, তাদের জীবনযাপনের বেশ কিছু তথ্য সামনে আসছে, কারণ চামড়ার ব্যবসা করে তারা কিন্তু বিপুল একটা সম্পত্তি করেছিলেন এবং একটা বিপুল সম্পত্তি করবার ফলে যেটা দেখা যায় সেটা হলো তাদের লাইফস্টাইল। তাদের একটা হাই ক্লাস লাইফস্টাইল মেনটেন করতে হয় এবং এই জীবনযাপন করতে গিয়েই কি এমন নির্মম পরিণতি, এমন মর্মান্তিক পরিণতি হয়ে দাঁড়ালো? কারণ বাবা মারা যাবার পর থেকেই কিন্তু বেলাগাম জীবনযাপন শুরু করেন দুই ভাই। শুরু হয় ঋণ নিয়ে বিলাসবহুল লাইফস্টাইল। বিলাসবহুল লাইফস্টাইল সেটাকে বজায় রাখবার জন্য তারা একটার পর একটা ঋণ নিয়ে চলেন। ব্যবসায় মন্দা দেখা দেয়, কিন্তু মন্দা দেখা দিলেও বিলাসিতায় তাদের যে বিলাসবহুল লাইফস্টাইল, সেই লাইফস্টাইলে কিন্তু কোনো ছেদ পড়েনি। কোম্পানির টার্নওভার সেটা বেশি দেখিয়ে একটার পর একটা ব্যাংক থেকে ক্রমাগত ঋণ নিতে থাকা। অর্থাৎ বুঝতেই পারছেন যে ঋণের জালে এই দে পরিবার ক্রমশ তারা কিন্তু জড়িয়ে যাচ্ছিল। বাড়িও বন্ধক রাখেন এই প্রণয় প্রসূন। তারা প্রত্যেক 2 বছর অন্তর অন্তর তারা গাড়ি বদলাতেন। অর্থাৎ বাড়ি, গাড়ি, বিলাসবহুল লাইফস্টাইল সেগুলোতে কিন্তু কোনো ছেদ পড়েনি তাদের বাবার মৃত্যুর পরে। বিদেশ ভ্রমণও চলেছে একেবারে নিয়ম করে। অর্থাৎ বাড়ি, গাড়ি, বিলাসবহুল সমস্ত রকম লাইফস্টাইল মেনটেনিং সেগুলো কিন্তু চলেছে এবং তার ফলে ধীরে ধীরে ঋণের জালে জড়িয়ে পড়তে থাকেন তারা। বাড়তে থাকে পাওনাদারদের সংখ্যা এবং খুব স্বাভাবিকভাবে পাওনাদারদের সংখ্যা বাড়বার ফলে একটা চাপ তৈরি হয়। একের পর এক সম্পত্তি তারা বিক্রি করে ফেলেছিলেন। গলা পর্যন্ত দেনায় ডুবে যান তারা। তার ফলে কি এই চরম সিদ্ধান্ত? শুনবো, জানবো। আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, কি কি তথ্য পাওয়া যাচ্ছে? এই যে বেলাগাম জীবনযাপনের তথ্যগুলো সামনে চলে আসছে, এই বেলাগাম জীবনযাপনে কি মানে তার জালে জড়িয়েই কি এমন পরিণতি? রনিপা, দেখো, এখনো পর্যন্ত এই যে দুই ভাই যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের কাছ থেকে তদন্তকারীরা যে বয়ান পেয়েছেন এবং সেখান থেকে তারা এই যে আত্মঘাতী হওয়ার যে পরিকল্পনার কথা জানিয়েছেন এবং তার কারণ হিসেবে কিন্তু বিপুল অঙ্কের টাকা দেনা বাজারে হয়ে গেছে, সেই বিষয়টাকে কিন্তু তারা সামনে তুলে ধরেছেন। কিন্তু এর বাইরে শুধুমাত্র ব্যবসায় মন্দার কারণেই কি এই দেনা, নাকি এর বাইরে বেহিসেবি জীবন, সেটাও কিন্তু একটা প্রশ্ন আকারে সামনে উঠে আসছে। তার কারণ ইতিমধ্যেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তাদের ব্যবসায় যে টার্নওভার হতো তার থেকে অনেক বেশি অঙ্কের টার্নওভার দেখানো হতো এবং সেই টার্নওভার দেখিয়ে কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে তারা বিভিন্ন সময়ে বহু টাকার লোন নিয়েছিলেন। এমনকি এই যে দে পরিবার অর্থাৎ প্রণয় দে এবং প্রসূনদের বাবা, তাদের মৃত্যুর পর থেকেও কিন্তু এই বেহিসাবি জীবনযাপনই কিন্তু শুরু হয়েছিল, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এমনকি নিয়ম করে তাদের বিদেশ ভ্রমণ, এমনকি 2 বছর অন্তর অন্তর তারা গাড়ি বদল করতো, বিভিন্ন সময় বিলাসবহুল গাড়ি কেনা, এই সমস্ত কিছু করতে গিয়েই কি এই ঋণের দায়ে তারা জর্জরিত হয়ে পড়েছিলেন এবং ব্যবসার মন্দার পাশাপাশি এই বেহিসেবি জীবনে কি এই চরম পরিণতি বা চরম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদেরকে এগিয়ে দিয়েছিল, এই বিষয়টাই কিন্তু বড় আকারে নিয়ে এখন সামনে উঠে আসছে। আর সেই কারণেই তদন্তকারীরা আজ আবারও এই যে দুই ভাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য হাসপাতালে যাবেন এবং সেক্ষেত্রে চিকিৎসকদের সঙ্গে নিয়ে গিয়ে এই প্রণয় দে এবং প্রসূন দে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন এবং এখনো পর্যন্ত যে সমস্ত জায়গাগুলোতে অসঙ্গতি রয়েছে অর্থাৎ এই সেগুলোকে বোঝবার চেষ্টা করবেন এবং এই পুরো মিসিং লিঙ্কগুলো জোড়বার একটা চেষ্টা চলবে। অনেক ধন্যবাদ সুপ্রিয়, তুমি নজর রাখো। দেখুন, পাশাপাশি এই যে বিপুল পরিমাণ দেনায় ডুবে গিয়েছিল ট্যাংরার দে পরিবার, সেই খবর তো একটা একটা করে সামনে আসছে। বাজারে প্রায় 15 থেকে 20 কোটি টাকার দেনা ছিল প্রসূন এবং প্রণয়দের। 18 তারিখে বাড়িতে আসতে বলা হয়েছিল বেশ কয়েকজন পাওনাদারকে। মঙ্গলবার যখন পাওনাদাররা ডাকাডাকি করছেন তখন বাড়ির ভিতরে
3টে মৃতদেহ। ট্যাংরার বাড়িটিও বন্ধক রেখেছিলেন প্রণয় প্রসূন। কারখানার জায়গা ছিল ভাড়ায় নেওয়া। বোলপুরের সম্পত্তি সেটাও বিক্রি করবার চেষ্টা করা হচ্ছিল বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। প্রতিবারই একই কথা বলেছে যে তোমাদের টাকা মার যাবে না, আমি বেঁচে থাকলে তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। আমার রাশিয়াতে আমি মাল পাঠিয়েছি, আমার ওখান থেকে পেমেন্ট আসছে না, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে টাকা আটকে গেছে। এটাই ম্যাক্সিমাম টাইম আমাদেরকে বলেছে। আর অরিজিনালি উনি কাউকেই পেমেন্ট করতে পারেনি। যে এরকম না আমাদেরকে বললো এক কথা, অন্য লোককে পেমেন্ট করলো, তা না, কাউকে পেমেন্ট করতে পারেনি। চেকগুলি বাউন্স হয়ে গেছে, যার ফলে আমি কালকে সন্ধ্যাবেলা 6টার সময় ফোন করছিলাম ওনাকে, দাদা ফোনে পাইনি। তারপরে সন্ধ্যাবেলা আমি কালকে নিজেরই এসেছি, ওনাকে আমি পাইনি, বেল দিয়ে যাচ্ছি। তারপরে দেখলাম এখানে 2টো পেপার লাগানো ছিল, ভেন্ডার হয়তো সকালেই পেপার লাগিয়ে চলে গেছে, সে পেপারটা এটা তুলিনি। তো পেপারের মধ্যে আমি লিখে দিলাম, দাদা আমি আপনার বাড়িতে এসেছি, আপনি কল করবেন। তারপরে আজকে সকালে এসে খবর দেখলাম এটা। তারপরে জানুয়ারিতে বাউন্স হয়েছে চেকটা, তারপর আবার ফেব্রুয়ারিতে ডেট দিয়ে দিয়েছিল যে কালকের ডেট, কি কালকে ক্লিয়ার হয়ে যাবে, সেটাও বাউন্স হলো। তো বাউন্স হওয়ার পরে আমি সন্ধ্যাবেলা আসলাম, তারপরে তো ঘটনাটা এটাই দেখছি। আমার প্রায় 30-এর কাছাকাছি। লাখ 30 লাখ। হ্যাঁ, ব্যবসা বলতে দুর্গাপুজোর পর থেকে একটু ডাউন ছিল। পুজোর পর থেকে, পুজোর আগে অবধি ঠিকঠাক কাজ ছিল, তারপর তো একটু ডাউন হয়ে গেছে। কেন সেটা আমরা কি করে জানবো? আমরা পুরনের লেবার, মানে যতটা করি ততটাই আমরা পয়সা পাই। তো আমাদের এসব নিয়ে মানে কোনো অতটা জানতামও না, ঠিক বলতেও পারবো না। কারণ কোম্পানির জায়গায় থাকতো, নিজের মতন গাড়ি করে আসতো, লাভতো, অফিসে বসতো, আবার অফিস থেকে নিজের হিসাব কিতাব করে আবার চলে যেত। দুই ভাই ব্যবসা করতো, ছোটো ভাইটাকে বেশি দিয়ে বড়ো ভাইটাও আসতো, কিন্তু আমাদের মানে স্টাফ লেবারদের ঘরে উনি মানে ছোটো ভাইটাই বেশি আসতো, বড়ো ভাইটাকে দেখিনি আসতে, কিন্তু অফিসে থাকতো উনি। না, এই লকডাউনের পর থেকে একটু ঢিলা হয়ে গেছে, তারপর পুজোর পর থেকে আরও মোটামুটি ঢিলা হয়ে গেছে। আগে কিরকম পার ডে ব্যবসা ছিল, এখন কিরকম? আগে তো ভালোই ব্যবসা। পার ডে অ্যামাউন্ট কিরকম ছিল ব্যবসা? অ্যামাউন্টটা তো বলতে হবে সেটা, তাও বাইরে 15-20টা পার্টি মাল নিয়ে যেত। পুজোর পর থেকে এই মাসে হয়তো 1-2 আসে, যেরকম রিসেন্টলি 7-8 জন মাল নিয়ে গেছে। দেখুন, বলাই যায় যে ট্যাংরা কাণ্ডে টান টান সাসপেন্স তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে একটার পর একটা তথ্য সামনে আসছে। এবার একই পরিবারের এই যে 6 সদস্য, তাদের একসঙ্গে আত্মহত্যা করবার চেষ্টা, কিন্তু বিষ খেয়ে মৃত্যু হলো একমাত্র কিশোরী কন্যার। বেঁচে যাওয়া যারা স্ত্রী, তাদের গলা কেটে খুন করা হলো। আর তারপরে নাবালক পুত্রকে নিয়ে পথে বেরিয়ে পিলারে ধাক্কা। সেটা কি আত্মহত্যারই চেষ্টা, নাকি পালাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়লেন এই 2 ভাই? ট্যাংরা কাণ্ডের এই রহস্যের জট এখনো পর্যন্ত খোলেনি। সকলে মিলে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা, ঘুমের ওষুধের প্রভাবে কিশোরী প্রিয়ঙ্গদার মৃত্যু, 2 বধূকে ঘুমের মধ্যেই গলা কেটে খুন 2 ভাইয়ের, নাবালক পুত্রকেও হাতের শিরা কেটে খুনের চেষ্টা, ছেলে হাসপাতালে ভর্তি হতে গররাজি হওয়ায় গাড়ির ধাক্কা মেরে আত্মহত্যার সিদ্ধান্ত। ট্যাংরার দে পরিবারে 3 মৃত্যু যেন কোনো সাইকোপ্যাথ থ্রিলারকেও হার মানাবে। পুলিশি তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে গোয়েন্দাদের হাতে। ট্যাংরার শিরলেনের দে বাড়ির দোতলায় 3টি আলাদা ঘরে পরিবারের ছোট বউ রমি, কিশোরী মেয়ে প্রিয়ম্বদা ও বড় বউ সুদেশনাথ দেহ উদ্ধার হয়। বাড়িতে মেলে রক্তমাখা ছুরি, রক্তমাখা কাপড়। পুলিশ সূত্রে খবর, সোমবার মধ্যরাতে পায়েসের সঙ্গে পরিবারের 6 সদস্যই ঘুমের ওষুধ খেয়েছিলেন। আত্মহত্যা করতে চাইলেও 2 ভাই, 2 বউ এবং বড় ভাইয়ের নাবালক পুত্র মারা যাননি। শুধু ছোট ভাই প্রসূনের মেয়ে প্রিয়ঙ্বদার মৃত্যু হয়। মঙ্গলবার ঘুমের মধ্যেই 2 গৃহবধূকে গলা ও শিরা কেটে খুন করেন প্রণয় প্রসূন। প্রণয়ের ছেলেরও হাতের শিরা কাটার চেষ্টা করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, রমির গলার বাদিক থেকে ডান দিক পর্যন্ত গভীর ক্ষত, 2 হাতের কবজিতে গভীর ক্ষত। সুদেশনারও 2 হাতের কবজিতে গভীর ক্ষত, তার গলাতেও ক্ষত। হাতের শিরা ও নলি কাটার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ, আর তার জেরেই মৃত্যু। কিশোরী প্রিয়ম্বদার শরীরের বিভিন্ন জায়গায় কালশিটে দাগ, মাথাতেও আঘাতের চিহ্ন। পাকস্থলীতে মিলেছে ওষুধের উপস্থিতি। কিশোরীর মৃত্যুর কারণ বিষক্রিয়া। ময়নাতদন্তের 36 থেকে 48 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। দেবাড়ির ছোট বউ নিহত রমির মায়ের দাবি, সোমবার রাত 1:30টায় মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়।
পরশুদিন মেয়ে আপনাকে ফোন করেছিল, কিছু বলেছিল মেয়ে কাকিমা, মানে কাকুর সঙ্গে? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পাশাপাশি রমির মায়ের বক্তব্য সব মিলিয়ে যে তথ্য উঠে আসছে তাতে মঙ্গলবার রাত 11টার আগেই 3 জনকে খুন করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি ঘুমের ওষুধেই প্রিয়ঙ্বদার মৃত্যু হয়ে থাকে তাহলে তার শরীরে কালশিটে দাগ কেন? খুন হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হয়ে যাওয়ার পরেও ওই বাড়ির 2 ব্যবসায়ী ভাই তারা কিন্তু সেই বাড়িতেই ছিল। কেন ছিল? তদন্তকারীদের অনুমান, তারা মনে করেছে যে সেই সময় যদি তারা বাড়ি থেকে চলে যায়, পালিয়ে যায় বা ওই রকম বেপরোয়া গতিতে গাড়ি নিয়ে চলে যায় তাহলে এলাকাবাসীর নজরে পড়তে হবে। গোটা এলাকা যখন শান্ত হয়ে যায়, অর্থাৎ রাস্তাঘাট যখন সম্পূর্ণভাবে একেবারে নির্জন হয়ে যায়, রাত 12টার পরে প্রায় 1টা নাগাদ তারা বাড়ি থেকে বেরোয়। পুলিশ সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে যে দে পরিবারের 3 পুরুষ মঙ্গলবার ট্যাংরার বাড়ি থেকে বেলঘরিয়া ডালনব, কোনা, দ্বিতীয় হুগলি সেতু, এজেসি বোস রোড, পার্ক সার্কাস 7 পয়েন্ট, সায়েন্স সিটি হয়ে অভিষিক্তা মোড়ের দিকে যাচ্ছিলেন। বড় ভাই পুলিশকে জানিয়েছে বিভিন্ন জায়গায় ঘোরার কারণ নিজের ছেলেকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বারবার বোঝানো হচ্ছিল, কিন্তু ছেলে কোনোভাবেই রাজি হচ্ছিল না। তাই অবশেষে একসঙ্গে সবাই মিলে আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রশ্ন উঠছে, সবাই মিলে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে থাকলে ছেলেকে হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কেন? তবে কি বাড়িতে 3 জনকে খুন করার পর তারা পালানোর জন্যই গাড়ি নিয়ে বেরিয়েছিলেন? পিলারে ধাক্কা কি ইচ্ছাকৃত নাকি পালানোর পথে দুর্ঘটনা? সুজয় পাল, সুপ্রিয় গুহ ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।